আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যার কাছে পৃথিবীর সবচেয়ে 3টি সম্মানজনক পুরস্কার রয়েছে, আর যেগুলো গোটা বিশ্বের ইতিহাসে মাত্র 7 জন ব্যক্তির কাছে রয়েছে। 2012 সালে ফরচুন ম্যাগাজিন সারা বিশ্বের টপ 12 জন উদ্যোক্তাদের লিস্ট প্রকাশ করেন, আর সেই তালিকায় স্টিভ জবস, বিল গেটসের মতো ব্যক্তিদের সাথে জায়গা করে নেয় আমাদের দেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাইজ অর্জনের জার্নিটা কেমন ছিল, শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের ঝামেলা কিভাবে শুরু হয়েছিল, তাছাড়া তার রাজনীতিতে আসার জার্নিটাই কেমন ছিল, এই ভিডিওতে আমি আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেটা হয়তোবা আপনারা আগে জানতেন না। তাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই সময় কম, শুরু করো। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ শাসনামলে চট্টগ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে তার পিতা দুলু মিয়া সওদাগর এবং তার মা সুফিয়া খাতুনের সাথে দারুণ একটা সময় কাটান। ছোটবেলা থেকেই বোঝা যেত তিনি আর 10টা সাধারণ ছেলের মতো না। ছোটবেলা থেকেই তিনি ছিল খুবই ট্যালেন্টেড। আমরা বর্তমানে যে এসএসসি পরীক্ষা দেই, তৎকালীন সময়ে এসএসসি পরীক্ষার নাম ছিল ম্যাট্রিকুলেশন পরীক্ষা। ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করে। ওই সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে মোট 39,000 স্টুডেন্ট পরীক্ষায় অংশ নিয়েছিল। এই পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস পূর্ব পাকিস্তানের 39,000 স্টুডেন্টের মধ্য থেকে 16তম স্থান অর্জন করেন। এরপর তিনি চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে অর্থনীতি বিভাগ থেকে বিএ শেষ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই চাকরি করার বিষয়টিকে অপছন্দ করতেন, এমনকি তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন চাকরি করা মানে দাসত্ব করা। চাকরিটা হলো দাসত্বের একটা জিনিস। তিনি সব সময় একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি চাইতেন এই দেশের প্রত্যেকটা মানুষ এক একটা উদ্যোক্তা হয়ে উঠুক। তার আরেকটা ইচ্ছা ছিল এই দেশের মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া। 1974 সালের দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তিনি দেখতেছিলেন বাংলাদেশের মানুষগুলো ঠিক মতো খেতে পারছে না, ঠিক মতো পোশাক কিনতে পারছে না, এমনকি ছোট ছোট ছেলে মেয়েগুলো স্কুলে পর্যন্ত যেতে পারছে না। এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই কষ্ট দেয়। ওই সময় তিনি একটা গুরুত্বপূর্ণ ঘটনা খেয়াল করেন। তিনি দেখতে পান গ্রামের সাধারণ মহিলারা উচ্চ সুদে ঋণ নিচ্ছে এবং সেই টাকা দিয়ে বাঁশ কিনে বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করে বিজনেস করতেছে। কিন্তু সমস্যা হলো এই ঋণে সুদের পরিমাণ অনেক বেশি ছিল। গ্রামের মহিলারা যখন আসবাবপত্র বিক্রি করে তাদের ঋণ পরিশোধ করতে যেত, ঋণ পরিশোধ করার পর তাদের কাছে খুব কম পরিমাণ টাকা অবশিষ্ট থাকতো, আর এই সামান্য পরিমাণ টাকা দিয়ে তাদের সংসার খুব ভালো মতো চলতো না। এই ঘটনা দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে থাকেন এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায়। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সমাধান খুঁজে বের করেন। তিনি ভাবেন আমি এমন একটা অর্থনৈতিক প্রকল্প চালু করব যেখান থেকে গ্রামের সাধারণ মানুষরা খুবই কম শর্তে এবং কম সুদে ঋণ নিতে পারবে, এবং এই ঋণ দেওয়া হবে একজন উদ্যোক্তা হওয়ার জন্য এবং বিজনেস করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন গ্রামের 42 জন দরিদ্র এবং অসহায় মহিলাদের খুঁজে বের করেন এবং তিনি প্রত্যেকটা মহিলাকে $27 করে ঋণ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেককে $27 দেওয়ার জন্য বাংলাদেশি টাকার 0.50 পয়সা লাভ নেন। তো এভাবে তার দিনকাল খুবই ভালোই চলতেছিল। তো ওই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বিজনেস করে অনেকেই স্বাবলম্বী হন, কিন্তু অনেকেই বিজনেস করতে গিয়ে ফেল করতেছিল। যারা বিজনেসে ফেল করতেছিল তারা ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে আরো অনেক বেশি ঝামেলায় পড়তেছিল, এমনকি তাদের অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তখন তারা ঋণের টাকা পরিশোধ করতে পারছিল না। এই প্রবলেমটা সলভ করার জন্য তিনি অনেক চিন্তা করে একটা আইডিয়া খুঁজে পান। তিনি ভাবেন এখন থেকে আমি প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে ঋণ দেব না, এখন থেকে আমি কয়েকজন মানুষ মিলে একটা গ্রুপ গঠন করব এবং গ্রুপের প্রত্যেককে ঋণ দেব। ঋণ দেওয়ার প্রসেসটা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। ধরেন ইউনূস সাহেব 5 জন মানুষ নিয়ে একটা গ্রুপ গঠন করলো এবং এই গ্রুপের 5 জন মেম্বারকেই 10,000 টাকা করে ঋণ দিল, এবং এই গ্রুপের 5 জনই যে বিজনেস করে সাকসেস হবে এর তো কোনো গ্যারান্টি নেই, তাই না? ঋণ দেওয়ার শর্ত ছিল অনেকটা এই রকম, যদি কোনো কারণে এই গ্রুপের 5 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বিজনেসে ফেল করে তাহলে এই গ্রুপের বাকি 4 জন মেম্বারের দায়িত্ব হচ্ছে এই 4 জন ব্যক্তি মিলে ওই একজনের ঋণকে পরিশোধ করে
মেয়াদে দেওয়া। এই সিস্টেমে ঋণ দেওয়ার ফলে যখন কোনো ব্যক্তি ঋণের টাকা নিয়ে একটা বিজনেস শুরু করে ফেল করে, তখন তার উপর ঋণের টাকা পরিশোধ করার চাপটা অনেক বেশি কমে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো তার এই প্রতিষ্ঠানটা ছিল একটা অলাভজনক প্রতিষ্ঠান, অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে যে টাকা লাভ হতো ওই টাকা দিয়ে অন্য কোনো সামাজিক কাজে অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যয় করা হতো। অর্থাৎ লাভের কোনো টাকাই ডক্টর মোহাম্মদ ইউনূস নিতেন না। তিনি এই যে ক্ষুদ্র পরিসরে ঋণ দেওয়ার যে ব্যাপারটা চালু করলেন, এই জিনিসটাকে অর্থনীতির ভাষায় মাইক্রো ফাইন্যান্স বলা হয়। মাইক্রো ফাইন্যান্সের এই ব্যাপারটা এতটাই জনপ্রিয় হয় যে বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশে এই সিস্টেমটা চালু হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো একটা ধনী দেশেও ধনী এবং গরিবদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিস্টেমটা প্রয়োগ করা হইতেছে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্ভিক্ষ থেকে উঠে আসা একটা দেশের দরিদ্র মহিলাদের সাহায্য করার জন্য এই যে ক্ষুদ্র ঋণের ব্যবস্থাটা চালু করলেন এবং দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার চেষ্টা করলেন। এই মহান কাজ করার জন্য 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে উনি একমাত্র বাংলাদেশি ব্যক্তি যিনি বাংলাদেশ থেকে নোবেল পুরস্কার জয়লাভ করেছেন। ছোটবেলা থেকেই তার কখনোই প্ল্যান ছিল না তিনি বড় হয়ে রাজনীতি করবেন অথবা রাজনীতিতে নিজেকে যুক্ত করবেন, কিন্তু তিনি যখন গ্রামের সাধারণ মানুষদের সাথে আস্তে আস্তে মিশতে থাকলেন, গ্রামের সাধারণ মানুষদের দরিদ্র উন্মোচনে কাজ করতে থাকলেন, তখন তার মনে এই দেশের সাধারণ মানুষের জন্য একটা ভালোবাসা জন্মালো। তখন তিনি একটা বিষয় রিয়ালাইজ করলেন। তিনি ভাবতে থাকলেন, আমি একজন মাত্র মানুষ কতজনের জীবনই বা পরিবর্তন করতে পারবো, কিন্তু আমি যদি রাজনীতিতে যোগ দেই তাহলে বিশাল সংখ্যক মানুষের জন্য কাজ করতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস জাস্ট এই ব্যাপারটা চিন্তা করে রাজনীতিতে যুক্ত হওয়ার একটা ইচ্ছা পোষণ করেন। তারপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার একটা ক্ষোভের জন্ম হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার ক্ষোভ সৃষ্টি হওয়ার একটা বিশাল ঘটনা রয়েছে। আপনারা সবাই জানেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2006 সালের 29 অক্টোবর বিএনপির মন্ত্রিসভা বিলুপ্ত হয় এবং তারপর ক্ষমতা চলে যায় সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকা অবস্থায় 10 বছরের পুরাতন মামলায় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনকেই গ্রেপ্তার করা হয়। তারপর 2007 সালের ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেয়। তখন থেকেই ইউনূসের প্রতি হাসিনার একটা আক্রোশের জন্ম হয়। শেখ হাসিনা ভাবতে থাকে সেনাবাহিনী হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলকেই ধ্বংস করতে চাচ্ছে। প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিয়ে অনেক সিরিয়াস ছিলেন। তিনি কিছুদিন পর খেয়াল করলেন বাংলাদেশের রাজনীতির পরিবেশ খুবই খারাপ। এমনকি তিনি যাদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন তারাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেমন একটা সাপোর্ট দিচ্ছে না। তারপর তিনি রাজনীতির এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর রাজনৈতিক দল গঠন করবে না। কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার যে ক্ষোভের জন্ম হয়েছিল, এই ক্ষোভটা হাসিনার মনের মধ্যে রয়েই যায়। তারপর 2008 সালে সেনা শাসনের অবসান ঘটে এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হাসিনা ক্ষমতায় আসার পর 2010 সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী কয়েক বছর ধরে গণমাধ্যমের মাধ্যমে তার বিরুদ্ধে মানহানিকর প্রচারণা চালানো হয়, এমনকি তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে মামলা দেওয়া হয়। গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই বলে থাকে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ডক্টর ইউনূসের প্রতি যে ভালোবাসা জন্মেছিল, যে সম্মান তৈরি হয়েছিল, এইটা যাতে মানুষের মন থেকে চিরতরে মুছে যায় এবং যাতে মানুষের কাছে ভিলেনে পরিণত হয়। শুধুমাত্র এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে নেগেটিভিটি ছড়ানো হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় 100টিরও বেশি মামলা করা হয়। কিন্তু তাকে নিয়ে যতই নেগেটিভিটি ছড়ানো হোক, আন্তর্জাতিক বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান কিন্তু একটুও কমেনি। আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা কতটুকু, এই বিষয়টা আমার পছন্দের একজন মানুষ আন্দালিব রহমান পার্থের একটা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন। চলেন আগে বক্তব্যটা শুনেন। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন।
যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে পৃথিবীর মাত্র 7 জন ভাগ্যবান ব্যক্তির মধ্যে একজন, যিনি শান্তিতে নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল এবং যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। এই 7 জন ব্যক্তির তালিকায় রয়েছে নেলসন ম্যান্ডেলা এবং মার্টিন লুথার কিং জুনিয়রের মতো ব্যক্তিরা। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বইয়ে পড়ানো হয়। শুধু তাই না, ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। 1978 থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের 145টি পুরস্কার অর্জন করেছেন। এমনকি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারাক ওবামার মতো একটা লোকের কাছ থেকে অ্যাওয়ার্ড দ্য মেডেল অফ ফ্রিডম পুরস্কার অর্জন করতে দেখেছি। এছাড়া অলিম্পিক, গ্লোবাল স্পোর্টস এর মতো বড় বড় ইভেন্টকে তার সাথে কোলাবোরেশন করতে দেখেছি। তো বুঝতেই পারছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আন্তর্জাতিক বিশ্বে কত বেশি। আমরা যেমন লিওনেল মেসিকে ফুটবলের গড বলি, তেমনি বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা গড লেভেলের মানুষ বলতেই পারি। লাস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা উক্তি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তিনি বলেছিলেন, মেকিং মানি ইজ এ হ্যাপিনেস অ্যান্ড দ্যাটস এ গ্রেট ইনসেন্টিভ, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন টাকা উপার্জন করলে হ্যাপিনেস পাওয়া যায়, এবং আপনি যদি অন্য মানুষকে হ্যাপি করতে পারেন তাহলে সুপার হ্যাপিনেস পাওয়া যায়। তো চলুন আমরাও অন্য মানুষকে ভালো রাখার চেষ্টা করি, অন্য মানুষকে হ্যাপি রাখার চেষ্টা করি এবং সুপার হ্যাপিনেসের যে ফিলিংটা এটা আমরা উপভোগ করি। থ্যাংক ইউ।